ওকে, তাহলে যেটা বলতেছিলাম সবাই শুনছো নিশ্চয়ই, সেটা হচ্ছে যে আমাদের এখানে 10-এর 1 নাম্বার ম্যাথে দুইটা সমীকরণ দেওয়া আছে। এটা প্রথম সমীকরণ, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। দুইটা সমীকরণকে আমরা পক্ষান্তরের মাধ্যমে ডান পক্ষটা 0 বানালাম। পক্ষান্তর করে ডান পক্ষ 0 বানালাম। 0 বানিয়ে সমীকরণ নাম্বার 1 দিলাম এবং সমীকরণ নাম্বার 2 দিলাম। এখন আমাদেরকে প্রশ্নটা পড়তে হবে। যে প্রশ্নের মধ্যে কি বলা আছে সেটা পড়তে হবে। প্রশ্নের মধ্যে যা বলা আছে আমি পড়ি। দেখো, লেখা আছে মূলবিন্দু হতে এত এবং এত রেখাদ্বয়ের লম্ব দূরত্ব যথাক্রমে পি ও পি1। আমরা কাজ করি, আমরা প্রশ্নের এই কথাটাই সরাসরি লিখে ফেলি। প্রশ্নের এই কথাটাই আমরা সরাসরি লিখে ফেলি। ওকে, তাহলে সবাই লিখছো ব্যাপারটা, যে প্রশ্ন মতে প্রশ্নের মধ্যে কথাটা বলাই আছে স্পষ্ট করে যে মূলবিন্দু 0 0 হতে 1 ও 2 নং এর লম্ব দূরত্ব যথাক্রমে পি ও পি1, এই কথাটা প্রশ্নের মধ্যে বলা আছে। তাহলে প্রশ্নের মধ্যে যদি এতটুকু বলা থাকে, এখন তাহলে আমাদের করণীয় কি? আমাদের প্রথম করণীয় হচ্ছে অতএব পি সমান সমান। অতএব পি সমান সমান লিখে নিশ্চয়ই একটা দাগ দিতে হবে। দাগ দেওয়ার পর বাকি কাজগুলি কি করতে হবে সেটা তো তোমাদেরকে বলতে হবে। তাহলে তোমরা চিন্তা করো ব্যাপারটা, যে পি মানে কি। পি মানে আসলে কি? দেখো, মূলবিন্দু 0 0 থেকে 1 নং এর লম্ব দূরত্ব, যার নাম পি। তাহলে মূলবিন্দু 0 0 থেকে এই 1 নং এর লম্ব দূরত্ব কিভাবে বের করা যায় একজন বলো। মূলবিন্দু 0 0 থেকে বলো কেমন সূত্র হবে? আচ্ছা, জিরো মাইনাস কি কেন বলতেছো, কিভাবে বলতেছো? হ্যাঁ, মূলবিন্দু থেকে তো একটু জাস্ট বুঝিয়ে বলো যে তুমি কি করতেছো আসলে। এটা লম্ব দূরত্ব, এটা লম্বের সমীকরণ না। হ্যাঁ, বা অন্য কিছু না। আচ্ছা, ঠিক আছে, দেখি। এই যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব বের করার জন্য আমাদের লিখে দেয়া 2 নং সূত্র ব্যবহার হবে। আমরা যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম তার মধ্যে 2 নং সূত্রটা ব্যবহার হবে লম্ব দূরত্বের ক্ষেত্রে। তো সেই সূত্রের নিয়ম কি? সেই সূত্রের নিয়ম আমরা জানি যে এখানে এক্স এর পরিবর্তে বসবে এক্স এর মান 0, আর ওয়াই এর পরিবর্তে বসবে ওয়াই এর মান 0 বসবে। এক্স এর পরিবর্তে 0 বসলো, ওইটা 0 হয়ে গেল। মাইনাস ওয়াই এর পরিবর্তে এখানে 0 বসলো, লাস্টে এই যে মাইনাস কে, লাস্টে হচ্ছে মাইনাস কে। তো লম্ব দূরত্ব, হ্যাঁ বলো। 2 নম্বর সূত্র, তাহলে তাহলে 1 নং সূত্র, 1 নং সূত্র, যে একটা বিন্দু থেকে, হ্যাঁ একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব, হ্যাঁ, একটা বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব। তো বিন্দু থেকে দুইটা রেখা দেওয়া আছে, কিন্তু তারা কি পরস্পর সমান্তরাল? তো এটাই তো আগে বুঝতে হবে যে কোন সূত্র কখন প্রয়োগ করতে হবে, এটাই আগে বুঝতে হবে। ওকে, তাহলে ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে মূলবিন্দু 0 0, এখান থেকে প্রথম রেখার লম্ব দূরত্ব, এক্স এর মান 0 বসাবা, ওয়াই এর মান 0 বসাবা, আর এখানে মাইনাস কে ছিল। নিচে রুট ওভার দিয়ে নিশ্চয়ই এক্স এর সহগ হোল স্কোয়ার হবে। এই যে এক্স এর সহগ, এই যে হোল স্কোয়ার হলো, এক্স এর সহগ হোল স্কোয়ার। আর প্লাস দিয়ে হবে ওয়াই এর সহগ হোল স্কোয়ার। তো ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস কোসেক থিটা, ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস কোসেক থিটা, এটা হচ্ছে তার হোল স্কোয়ার। আমরা জানি এটা পরম মান দিতে হয়। তাহলে আমরা কিন্তু লম্ব দূরত্বের সূত্র প্রয়োগ করলাম, যে ওই বিন্দুটা ওই রেখার মধ্যে বসাতে হয়, আর নিচে রুট ওভার দিয়ে এক্স এর সহগ হোল স্কোয়ার ওয়াই এর সহগ হোল স্কোয়ার করতে হয়, আর একটা পরম মান দিতে হয়। এখন তাহলে দেখো সব মিলে কি হয়। এই যে পরম মান, এই পরম মানটা নিচে আর দরকার নেই।
শুধুমাত্র মাইনাস কে উপরে থাকলো, আর নিচে পরম মানটা দরকার নেই, কেননা নিচের মান তো এমনিতেই প্লাস আছে, এটার পরম মান দিয়ে কি করব। আমরা দেখতে পাচ্ছি মাইনাস কোসেক থিটা স্কোয়ার মানে কি, নিশ্চয়ই কোসেক স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমরা নিচেরটাকে হোল স্কোয়ার করলে এরকম পেলাম। উপরে পরম মানের কারণে মাইনাসটা চলে গেল, পরম মানের কারণে মাইনাসটা চলে গেল। আর নিচে যে মানটা আছে, নিচের মানটা এই যে সেক স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার আছে। এখন তুমি নিচের মানটা কি করতে পারো বলি, নিচের মানটা তুমি এটাকে আসলে সাইন কজে কনভার্ট করতে পারো। তার কারণ সাইন কজে কনভার্ট করলে একটু ভালো হবে আর কি। আচ্ছা, ভালো হবে কিভাবে বুঝতেছি, দেখো 2 নং সমীকরণে খেয়াল করো কি আছে। 2 নং সমীকরণে কজ আছে এবং সাইন আছে। সুতরাং তুমি যদি প্রথম এই মানগুলাকে সাইন কজে নিয়ে যাও, তাহলে দ্বিতীয় যে মানটা আসবে একটু পরে, ওইটা কিন্তু সাইন আর কজের মাধ্যমে আসবে, তাহলে সুবিধা হবে। এই কারণে আমরা এখন নিচের মানটাকে একটু চেঞ্জ করি, সাইন আর কজের মাধ্যমে কনভার্ট করে ফেলি। ওকে, তাহলে দেখো সাইন আর কজের মাধ্যমে কনভার্ট করলে কেমন হয় সবাই খেয়াল করো। এই যে সেক স্কোয়ার, সেক স্কোয়ারকে যদি আমি কজের মাধ্যমে নিয়ে যাই, আমরা মনে হয় জানি এটা 1/কজ স্কোয়ার হয়। সেকের উল্টা কিন্তু কজ, তাহলে সেকের উল্টা যদি কজ হয়, এটা কিন্তু 1/কজ স্কোয়ার হয়। আবার দেখো অনুরূপভাবে দেখো এই যে কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ারকে উল্টালে কি হয়, এটাকে উল্টালে হয় 1/সাইন স্কোয়ার। তাহলে আমরা আশা করি এটা সবাই জানি যে সেকের উল্টা হচ্ছে কজ, আবার কোসেকের উল্টা হচ্ছে সাইন। অতএব এটা সমান লেখা যায় 1/কজ স্কোয়ার, এটা সমান লেখা যায় 1/সাইন স্কোয়ার। এরা কিন্তু একে অপরের উল্টা। এখন তুমি নিচে লসাগু করো, রুটের মধ্যে, রুটের মধ্যে লসাগু করো। দেখো নিচে লসাগু কত হয়, লসাগু হয় কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, লসাগু রুটের মধ্যে। রুটের মধ্যে যদি লসাগু হয়, তাহলে উপরে কত আসে, যদি আমরা রুটের মধ্যে সাইন থিটা কস থিটা নাকি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা হবে। তাহলে আমরা কিন্তু নিচে লসাগু করলাম। নিচে লসাগু করার পর এখন আমরা কয়েকটা কাজ করব, সেটা হচ্ছে উপরে পরম মানের মধ্যে কে থাকলো, নিচে রুটের মধ্যে, রুটের মধ্যে দেখো এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, নিশ্চয়ই এটা 1 হয়ে যাবে। সবাই দেখতে পাচ্ছি নিশ্চয়ই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটা কিন্তু 1 হয়ে যাবে। ওকে, এটা 1 হয়ে গেল। আর নিচে যে মানটা আছে কজ স্কোয়ার সাইন স্কোয়ার, এটা এরকমই থাকলো, নিচের মানটা সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার এরকমই থাকলো। মডুলাস কে থাকলো নিচে, নিচে কেমন হতে পারে, নিচে নিশ্চয়ই আমরা এখন রুট করে দিব, যে রুট, রুট ওভার 1, 1কে রুট করলে এটা তো 1ই হয়, 1কে রুট করলে এটা 1ই হয়। আর দেখো এই যে সাইন স্কোয়ার কজ স্কোয়ার, এটাকে রুট করলে স্কোয়ার চলে যাবে, সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ারকে রুট করলে স্কোয়ারটা চলে যাবে, তাহলে স্কোয়ারটা চলে গেল। আমরা বুঝতে পারলাম নিচেরটাকে রুট করলাম, 1কে রুট করলে 1 হয়, আর সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ারকে রুট করলে স্কোয়ারটা চলে যায়। এখন তুমি এটাকে কিন্তু, হ্যাঁ বলো। ও আচ্ছা, মডুলাসটা, না, মডুলাসের মধ্যে যতক্ষণ পর্যন্ত কোনো অজানা মান থাকবে, অজানা মান, ততক্ষণ পর্যন্ত তুমি মডুলাসটা সরাবা না। যদি মডুলাসের মধ্যে কোনো জানা মান থাকে, এই যে জানা মান, তখন তুমি সরাসরি সরায় দিবা আর প্লাস বানায় দিবা। তাহলে মডুলাসের মধ্যে যদি কোনো জানা মান থাকে, তখন তুমি সরাসরি মডুলাস তুলে দিয়ে ওটাকে প্লাস লিখে দিবা। মডুলাসের মধ্যে যতক্ষণ অজানা মান থাকবে, ততক্ষণ তুমি ওই মডুলাসকে সরাবা না। আচ্ছা, এখন দেখো তো এটা কিন্তু উল্টে যায়। এই যে 1/সাইন থিটা কস থিটা, এটা গুণ দিলে কিন্তু উল্টে যায়।
গুণ দিলে সাইন থিটা কস থিটা উপরে চলে যায়, আর এই ওয়ানটা কিন্তু চলে আসে নিচে। গুণ দিলে নিচে সাইন থিটা কস থিটা উপরে চলে যায়, আর ওয়ান চলে আসে নিচে যদি গুণটা দেই আর কি। তাহলে সবকিছু মিলিয়ে আমরা কি পেলাম আসলে? সবকিছু মিলিয়ে আমরা পেলাম মডুলাস কে ইন্টু সাইন থিটা কস থিটা। আমরা কিন্তু এতটুকু পেলাম। ওকে, মডুলাস কে পেলাম এবং সাইন থিটা কস থিটা পেলাম, এতটুকু পেলাম। এখন এতটুকু পাওয়ার পর এখন একটা ব্যাপারটা হচ্ছে যে এখানে আরেকটা বিশেষ কাজ করতে হবে। সেই বিশেষ কাজটা কেন করতে হবে সেটাও আসলে সমীকরণ 2 এর সাথে মেলানোর জন্য। কিরকম দেখো, সমীকরণ 2 এ একটু খেয়াল করো সবাই, সমীকরণ 2 এ কি আছে আমি একটু দেখিয়ে নিই, সবাই খেয়াল করো। দেখো সমীকরণ 2 এ লেখা ছিল cos 2 থিটা, cos 2 থিটা। তাহলে যেহেতু এখানে cos 2 থিটা আছে, তো সমীকরণ 2 নিয়ে যখন আমরা কাজ করব তখন তো অবশ্যই cos 2 থিটা আসবে। তো আমরা যদি কোনোভাবে এইটাকে sin 2 থিটা বানাতে পারি আমাদের সুবিধা হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে বাইরে একটা হাফ দিয়ে দিলাম, বাইরে একটা হাফ দিলাম, দিয়ে এই যে ভেতরে একটা 2 দিয়ে দিলাম। বাইরে হাফ এবং ভেতরে 2 এটা দিলে নিশ্চয়ই কোনো সমস্যা হয় না। তার কারণ এই হাফের সাথে তো এই 2টা কেটে যাবে। হাফের সাথে তো যেহেতু 2টা কেটে যাবে, তাহলে নিশ্চয়ই বাইরে হাফ আর ভেতরে 2 দিলে নিশ্চয়ই কোনো সমস্যা হয় না। কাজটা কেন করলাম? কাজটা করলাম এই কারণে যে ফার্স্ট পেপারে ত্রিকোণমিতির একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা তোমরা পাশে লিখে রাখো। সবাই পাশে লিখে রাখো ফার্স্ট পেপারে ত্রিকোণমিতির ফর্মুলা 2 sin থিটা cos থিটা। এগুলো আমরা সবই পড়বো অধ্যায় 7-এ। অধ্যায় 7 যখন করব তখন আমরা এই ত্রিকোণমিতির সূত্রগুলো শিখব। আপাতত আমাদের কাজে লাগতেছে তাই তোমরা লিখে নাও। ফার্স্ট পেপারে ত্রিকোণমিতির ফর্মুলা 2 sin থিটা cos থিটা, যার সূত্র হচ্ছে sin 2 থিটা। এটা ফার্স্ট পেপারে ত্রিকোণমিতির ফর্মুলা, সবাই পাশে লিখে রাখো। আমরা এখন এটা কাজে লাগাবো। এই যে 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা, এটুকু সূত্র হচ্ছে sin 2 থিটা। ব্যাস এতটুকু করার পর এবার আমাদের আর কিছু করতে হবে না। আর যে মানটা বের করলাম এটা কার মান বের করলাম? এটা বের করলাম পি এর মান। এতক্ষণ ধরে যে মানটা বের করলাম এটা কিন্তু বের করলাম পি এর মান। তো আমি কিন্তু দেখালাম যে কেন কি করতেছি। আমি প্রথমে দেখালাম যে সাইন কজে কনভার্ট করা। সাইন কজে কেন কনভার্ট করলাম? যেহেতু সমীকরণ 2 এ সাইন কজ আছে এই জন্য। আর দ্বিতীয় যে কাজটা করলাম 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা, এই সূত্র প্রয়োগ করার জন্য ইচ্ছাকৃত ভাবে বাইরে হাফ দিলাম আর এখানে দিলাম 2। কেননা এখানে 2 দিলে এই সূত্রটা হয়। তো এখানে 2 তো আর ইচ্ছা মতো দেওয়া যায় না, 2 দিলে তাকে তো ব্যালেন্স করতে হবে। তাকে ব্যালেন্স করার জন্য বাইরে দিলাম হাফ। ব্যাস এখন কিন্তু মোটামুটি ভালো অবস্থায় আসলো। তো ভালো অবস্থায় আসার পর এখন এতটুকুই থাক। তুমি চাইলে এটাকে নাম্বারিং করে রাখতে পারো, চাইলে নাম্বারিং করে রাখতে পারো, আবার নাম্বারিং না করলেও চলবে, সমস্যা নাই। আমি নাম্বারিং করলাম 3 নাম্বার আর কি, 3 নাম্বার করলাম। আবার এখন নিশ্চয় আমাদেরকে P1 বের করতে হবে। এখন আমাদেরকে বের করতে হবে P1। ওকে, তাহলে আমরা সবাই দেখতে পাচ্ছি ব্যাপারটা যে P1 এখন বের করতে হবে। P1 জিনিসটা কি? P1 জিনিসটা হচ্ছে মূলবিন্দু 0 0 থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব হচ্ছে P1। P1 এর পরিচয়, P1 এর পরিচয় মূলবিন্দু 0 0 থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব হচ্ছে P1। তার মানে 0 0 থেকে এখন এই 2 নং রেখার লম্ব দূরত্ব বের করতে হবে। আর 2 নং রেখার লম্ব দূরত্ব বের করার নিয়ম সবাই জানি, x এর মান 0 আর y এর মান 0 2 নং সমীকরণে বসিয়ে দিতে হবে। 2 নং সমীকরণে x এর পরিবর্তে 0 বসবে, y এর পরিবর্তে 0 বসবে। তাহলে কেমন হবে আমরা লিখে ফেলি। আমরা দেখতে পাচ্ছি প্রথমটায় 0 বসলে ওটা 0 হয়ে যায়, পরেরটায় 0 বসলে ওইটাও 0 হয়ে যায়, আর লাস্টে আমরা দেখতে পাচ্ছি 2 নং সমীকরণে k cos 2 থিটা থাকে। লাস্টে আমরা 2 নং সমীকরণে দেখতে পাচ্ছি k cos 2 থিটা থাকে। নিচে নিশ্চয়ই রুট ওভার হবে। রুট ওভার হয়ে কি হওয়ার কথা ছিল সবার মনে আছে নিশ্চয়ই? x এর সহগ হোল স্কোয়ার আর y এর সহগ হোল স্কোয়ার। তাই সবাই x এর সহগকে হোল স্কোয়ার দাও এবং সবাই y এর সহগকে সবাই হোল স্কোয়ার দাও।
এক্স এর সহগ হোল স্কোয়ার দিলাম, ওয়াই এর সহগ হোল স্কোয়ার দিলাম। খুবই স্বাভাবিকভাবে সবাই পরম মান দিবা। ওকে, সবাই এখন আবারও ক্যালকুলেশন কন্টিনিউ করো। তো ক্যালকুলেশন আবারও একই কথা বলবো যে পরম মানটা নিচে আর রাখার দরকার নেই, উপরে দিলেই হবে। নিচে রুট ওভার দিয়ে কজ স্কোয়ার তো ঠিকই আছে, ওই যে মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার দিলাম, ওটা নিশ্চয়ই সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। তার কারণ নিচে দেখো রুট আছে, রুটের আগে যদি মাইনাস থাকে তাহলে ওই পরম মানের একটা কাজ আছে। কিন্তু যদি রুটের আগে কোনো মাইনাস না থাকে তাহলে ওই পরম মানের কোনো কাজ নাই। রুটের আগে যদি মাইনাস থাকে তখন তুমি পরম মানের সাহায্যে ওই মাইনাসটা দূর করে দিবা, এতটুকুই কাজ। হ্যাঁ, পরম মানের সাহায্যে ওই মাইনাসটা দূর করে দিবা। হ্যাঁ, তার আগ পর্যন্ত পরম মান রাখতে হবে, মাইনাস দূর করে তারপর পরম মান চলে যাবে। কিন্তু সাধারণত নিচে সবসময় রুট থাকে এবং রুটের আগে সাধারণত মাইনাস থাকে না আর কি। হ্যাঁ, এই অধ্যায়ে মাইনাস থাকে না আর কি, সেই সেন্সে নিচেরটা আর কি বাদ দিলে চলে। আচ্ছা, এখন দেখো এই যে উপরে মাইনাস দেখতে পাচ্ছি, উপরের মাইনাসটা বাদ দিয়ে দিলাম। কেন বাদ দিলাম? পরম মানের জন্য। পরম মানের জন্য উপরের মাইনাসটা বাদ দিয়ে দিলাম। তাহলে পরম মানের কাজ মাইনাস বাদ দিয়ে দেয়া, কিন্তু খেয়াল করো তাও কিন্তু পরম মান রাখতে হলো। পরম মান কেন রাখতে হলো তার ব্যাখ্যা দিয়েছি। যতক্ষণ পর্যন্ত পরম মানের মধ্যে কোনো অজানা মান থাকবে, অজানা মান, ততক্ষণ তোমাকে পরম মান রাখতে হবে। অজানা মান থাকলে পরম মান রাখতে হবে। ওকে, এখন নেক্সট দেখো, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, নিশ্চয়ই সবাই জানো এটার মান 1। সবাই জানো কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে 1। তাহলে এবার নিশ্চয়ই তাহলে নিচে, হ্যাঁ নিচে নিশ্চয়ই আমাদের তাহলে এই ওয়ানটা আর দরকার নেই। হ্যাঁ, নিচে ওয়ানটা আমাদের আর দরকার নেই। তাহলে যদি এখন ওয়ানটা দরকার না থাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে মডুলাস কে কস টু থিটা। তুমি চাইলে শুধুমাত্র কে এর জন্য রাখতে পারো মডুলাসটা, আর তুমি চাইলে একসাথে সবই রাখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, দেখো আমি রাখলাম, কে এর সাথে রাখলাম। আচ্ছা ঠিক আছে, আমরা শুধুমাত্র কে এর সাথে রাখলাম, কে কস টু থিটা। কে এর মানটা অজানা, তো কে এর সাথে থাকলো। এটা কার মানটা হলো? P1 এর মান। এটা কিন্তু P1 এর মান হলো। সমীকরণ নাম্বার 4 দিয়ে দিন। রুট 1 এর মান হচ্ছে 1। রুট 1 এর মান 1। যদি নিচে 1 থাকে ওই 1টা নিশ্চয়ই লেখার দরকার হয় না। বুঝতে পেরেছ? রুট 1 মানে 1। যদি নিচে কখনো 1 থাকে ওই 1টা না লিখলেও চলে। বুঝতে পেরেছো কিনা শুনতে? সবাই যে কাজটা করবা, এখন লিখে বই থেকে যে প্রমাণটা আছে ওই প্রমাণের বাম পক্ষটা সবাই লিখবা। 4p স্কোয়ার প্লাস p1 স্কোয়ার, এটা হচ্ছে প্রমাণের বাম পক্ষ, আমি বই থেকে লিখলাম। তাহলে যা প্রমাণ করতে হবে বই থেকে সেই প্রমাণের বাম পক্ষটা আমি লিখলাম। লেখার পর সবাই p এর মানটা বসিয়ে দাও এবং p1 এর মানটা বসিয়ে দাও। দেখো 4, p এর মান যদি বসাই, p এর মান আমি দেখতে পাচ্ছি হাফ, মডুলাস k আছে এবং সাইন টু থিটা আছে, এটা পুরাটাই পি। এই পি কে নিশ্চয় হোল স্কোয়ার করতে হবে, যে হোল স্কোয়ার, পি এর মানকে হোল স্কোয়ার করলাম। প্লাস P1 কে হোল স্কোয়ার করতে হবে, P1 মডুলাস কে কস টু থিটা, এটা পুরাটাকে হোল স্কোয়ার দিয়ে দাও। আমরা কিন্তু মান বসালাম, হ্যাঁ 3 ও 4 থেকে মান বসালাম। 3 ও 4 হতে 3 ও 4 হতে মান বসিয়ে, তিন ও 4 হতে আমরা মান বসালাম। মান বসানোর পর এখন ভালো করে স্কোয়ার করে দাও। ভালো করে স্কোয়ার করার সময় মনে রাখতে হবে মডুলাসকে স্কোয়ার করলে মডুলাসটা চলে যায়। মডুলাসকে স্কোয়ার করলে মডুলাস চলে যায়, শুধু স্কোয়ারটা থাকে। আবারও বলি, মডুলাস কে কে হোল স্কোয়ার করলে মডুলাস চলে যাবে কিন্তু স্কোয়ারটা থাকবে, কজ স্কোয়ার টু থিটা। সবাই দেখো আমরা কিন্তু স্কোয়ারটা করে দিলাম। আর কি বললাম? বললাম যে কোনো সময় তুমি যদি কখনো কোনো মডুলাসকে স্কোয়ার করো মডুলাস চলে যাবে,
কিন্তু স্কোয়ারটা থাকবে। আবারও দেখো, মডুলাসকে স্কোয়ার করলাম, মডুলাস চলে যাবে কিন্তু স্কোয়ারটা থাকবে। ওকে, এবার সবার কাজ হবে একটু কাটাকাটি করা। সবাই দেখো, এই 4 এবং 4 কেটে গেল। 4 4 যখনই কেটে গেল তখন তুমি নিশ্চয়ই কে স্কোয়ার কমন নিতে পারো। যদি তুমি কে স্কোয়ারটা কমন নাও, প্রথমে থাকে সাইন স্কোয়ার 2 থিটা, পরে থাকে কজ স্কোয়ার 2 থিটা। যদি তুমি কে স্কোয়ারটা যদি কমন নাও তাহলে এরকম থাকে। কে স্কোয়ার কমন নিলে এরকম থাকে। তাহলে একজন বলো তো, এটুকুর মান কত? এটুকুর মান হচ্ছে 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটার মান হচ্ছে 1। ডান দিকে পেলাম কে স্কোয়ার। ডান দিকে, হ্যাঁ বলো। আচ্ছা, একজন বলো আগে। ও আচ্ছা, বিষয়টা হচ্ছে কি যে আসলে এই যে ফর্মুলাটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলার বৈশিষ্ট্য হচ্ছে এখানে থিটাই থাকতে হবে তা না, এখানে যাই থাক না কেন, যদি ওই জিনিসটা যদি এখানেও থাকে তাহলে 1 হবে। অর্থাৎ মনে করো সাইন স্কোয়ার 7 থিটা, আবার কজ স্কোয়ারের ক্ষেত্রেও আছে 7 থিটা, মান হবে 1। অর্থাৎ সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে যে এখানে থিটাই থাকতে হবে তা না, এখানে যাই থাক না কেন, যদি ওই একই কোণ যদি এখানেও থাকে তাহলে সব সময়ের জন্য 1 হবে। বুঝতে পেরেছো? ওকে, বলো। আরেকজন বলো, রঞ্জা বলো। ওকে, তাহলে সবাই খেয়াল করো, 11-র 1 নম্বরে দুইটা সমীকরণ দেওয়া আছে। দেয়া থাকার পর প্রশ্নের মধ্যে একটা কথা বলা আছে, কথাটা আমি চিত্রের মাধ্যমে বুঝাই। দেখো, মনে করো যে এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, মনে করো এটা 1 নাম্বার সমীকরণ, মনে করলাম আর কি। মনে করো যে এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ, এটা জাস্ট মনে করলাম। মনে করলাম এটা 1 নং সমীকরণ এবং মনে করলাম, তাহলে যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রশ্নের মধ্যে যে কথাটা বলা আছে সেটা আমি চিত্রের সাহায্যে বোঝাচ্ছিলাম। যে মনে করলাম সমীকরণ একটা, মনে করলাম এটা সমীকরণ 2, মনে করলাম এটা, জাস্ট আমি ধরে নিলাম আর কি। ধরে নিয়ে থাকলে এখন একটা বিন্দু আছে এ বি, প্রশ্নের মধ্যে একটা বিন্দুর কথা বলা আছে এ বি বিন্দু। সেই এ বি বিন্দুটা কোথায় আছে? প্রশ্নে কি বলছে শোনো, প্রশ্নে বলছে যে এ বি বিন্দুটা এমন জায়গাতে আছে, প্রশ্নে বলছে যে এ বি বিন্দুটা এমন জায়গাতে আছে যেন এ বি থেকে 2 নংয়ের যে লম্ব দূরত্ব এবং এ বি থেকে 1 নংয়ের যে লম্ব দূরত্ব এরা সমান। অর্থাৎ প্রশ্নের মধ্যে তারা একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সমদূরবর্তী। প্রশ্নের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সমদূরবর্তী ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সমদূরবর্তী কথাটার অর্থ কি? সমদূরবর্তী কথাটার অর্থ হচ্ছে যে এই এ বি বিন্দুটি 2 নং থেকেও যত দূরে অবস্থিত, এ বি বিন্দুটি 1 নং থেকেও ঠিক তত দূরে অবস্থিত। তখনই তুমি বলতে পারবা যে এ বি বিন্দুটি 1 ও 2 হতে সমদূরবর্তী। তার মানে সমদূরবর্তী কথার অর্থ হচ্ছে যে সমান দূরে অবস্থিত, 1 নং থেকেও যত দূরে, 2 নং থেকেও ঠিক তত দূরে। তো এই কথাটা কিন্তু প্রশ্নে বলা আছে, আমি যা আঁকলাম এই কথাটা প্রশ্নে বলা আছে। ওকে, তাহলে আমি যদি প্রশ্নের এই কথার সাথে মিলাই এখন যদি চেষ্টা করি তাহলে কি লিখতে পারি? লিখতে পারি যে এখন, সবাই লিখো যে এখন লিখবা হচ্ছে এ বি বিন্দু হতে, এ বি বিন্দু হতে তুমি প্রথমে বের করো 1 নং এর লম্ব দূরত্ব। এ বি বিন্দু হতে 1 নং এর লম্ব দূরত্ব একটা একটা করে বের করে নাও। প্রথমে 1 নং এর লম্ব দূরত্বটা বের করে নাও। এ বি বিন্দু হতে 1 নং এর লম্ব দূরত্ব, প্রথমে 1 নং এর লম্ব দূরত্ব বের করে নাও এ বি থেকে। আচ্ছা, তাহলে এ বি থেকে 1 নং এর লম্ব দূরত্ব কি হতে পারে একটু বলো তো। ওকে, তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এবি থেকে এই 1 নং এর লম্ব দূরত্ব বের করব। তো সবাই জানি লম্ব দূরত্ব বের করার সিস্টেম হচ্ছে যে তোমার কাজ হবে উপরে এই এক্স আর ওয়াই এর পরিবর্তে এ আর বি বসাতে হবে। তাহলে যদি আমরা 1 নং সমীকরণে এক্স এর পরিবর্তে এ বসাই এবং ওয়াই এর পরিবর্তে যদি আমরা বি বসাই, কেমন হবে দেখো?
3a minus 4b plus 1। নিয়ম ছিল নিচে রুট ওভার দিয়ে x এর সহগ 3 হোল স্কোয়ার, y এর সহগ -4 হোল স্কোয়ার। আরও নিয়ম ছিল একটা পরম মান দেওয়া। সবাই জানি লম্ব দূরত্বের সূত্রই হচ্ছে এটা, যে ওই সমীকরণের মধ্যে বিন্দুর মানটা বসাতে হবে, বসায় রুট ওভার দিয়ে এই কাজটা করতে হবে। ওকে, সবাই তাহলে এটুকু যোগ বিয়োগ করো। যোগ বিয়োগ করলে 3a minus 4b plus 1, নিচে রুটের মধ্যে আসে 9 প্লাস 16, 9 প্লাস 16 করলে আসে হচ্ছে 25, পরম মান হবে একটা 3a minus 4b plus 1, নিচে হবে নিশ্চয়ই রুট ওভার 25, রুট ওভার 25 করলে আসে 5, রুট ওভার 25 করলে 5 আসে, পরম মান হবে। সে একই কথা আবারও বলবো, তুমি চাইলে পরম মান একসাথেও রাখতে পারো, আবার চাইলে শুধু উপরেও দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে নিচে হয় 25, 25কে রুট করলে হয় 5, আর পরম মানটা একসাথে রাখলাম, চাইলে তুমি উপরেও রাখতে পারো, নিচে নাও রাখতে পারো, যেহেতু নিচের মানটার জন্য পরম মান আর দরকার হচ্ছে না। ওকে, আমরা আবার দিয়ে লিখবো, আমরা আবারও ওই এবি বিন্দু হতে, বিন্দু হতে 2 নং এর লম্ব দূরত্ব বের করব। এবি বিন্দু হতে 2 নং এর লম্ব দূরত্ব, তার মানে এবি বিন্দু হতে তুমি যদি 2 নং এর লম্ব দূরত্ব বের করো, নিশ্চয়ই আমরা একই সিস্টেমে বের করতে পারবো। যে এই এবি বিন্দু থেকে বের করতে চাচ্ছি 2 নং এর লম্ব দূরত্ব, তার মানে এ আর বি বসবে 2 নং সমীকরণে এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায়। তাহলে সবাই একই নিয়মে এবি থেকে 2 নং এর লম্ব দূরত্বটা বের করো। যদি বের করো তাহলে কেমন হওয়ার কথা, উপরে হওয়ার কথা 2 নং সমীকরণে 4 ইন্টু এক্স এর জায়গায় এ বসালাম, 2 নং সমীকরণে 3 ইন্টু ওয়াই এর জায়গায় বি বসালাম, আর প্লাস 1, নিচে রুট ওভার এক্স এর সহগ হোল স্কোয়ার, ওয়াই এর সহগ হোল স্কোয়ার, সাথে একটা পরম মান দিয়ে দিলাম। সবাই একইভাবে এটা করতে পারবা নিশ্চয়। উপরে হবে 4a প্লাস 3b প্লাস 1, নিচেরটা আমরা সরাসরি লিখে দিই, নিচেরটা 16 আর 9 25, 25কে রুট করলে হবে 5, নিচেরটা সরাসরি লিখে দিলাম, 25কে রুট করলে হবে 5। ওকে, তাহলে আমরা লম্ব দূরত্ব বের করলাম 2টা। এখন লম্ব দূরত্ব 2টা বের করার পর এখন আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে অতএব প্রশ্নমতে। আমরা এখন লিখবো যে অতএব প্রশ্নমতে। এখন ব্যাপারটা হচ্ছে প্রশ্নমতে আসলে কি লিখতে পারবো আমরা। আমি একটু কথা বলি। ওকে, দেখো তাহলে প্রশ্নমতে, প্রশ্নের মধ্যে স্পষ্ট করে বলা ছিল যে এবি বিন্দুটি 1 ও 2 হতে সমদূরবর্তী, তার মানে হচ্ছে এবি বিন্দু হতে 1 নং এর লম্ব দূরত্ব এবং এবি বিন্দু হতে 2 নং এর লম্ব দূরত্ব এরা সমান, কথাটা প্রশ্নেই বলা ছিল। তাহলে এবি থেকে 1 নং এর লম্ব দূরত্ব আবার এবি থেকে 2 নং এর লম্ব দূরত্ব এরা সমান, এই কথাটা প্রশ্নে বলা ছিল। তাহলে আমরা বলতেই পারি যে এবি থেকে 1 নং এর লম্ব দূরত্ব হচ্ছে এটা, এবি থেকে 2 নং এর লম্ব দূরত্ব হচ্ছে এটা। অতএব বলতেই পারি প্রশ্ন মতে এই 2 লম্ব দূরত্ব সমান, এই 2 লম্ব দূরত্ব সমান। তাহলে আমরা লিখে ফেলি এই 2 লম্ব দূরত্ব সমান 3a minus 4b plus 1 by 5 মডুলাস সমান সমান মডুলাস 4a plus 3b plus 1 by 5। দুইটা লম্ব দূরত্ব পরস্পর সমান, প্রশ্নে বলা আছে এই কথাটা। আমরা এখন একটা কাজ করতে পারি, আমরা তোমাদেরকে বলেছিলাম যে এই 5 5 তুমি কাটতে পারবা। হ্যাঁ, এই যে উভয় পক্ষ থেকে এই 5 তুমি কাটতে পারবা, উভয় পক্ষ থেকে 5 5 কেটে দিলাম। এখন কেটে দেওয়ার পর তুমি যদি পরম মানটা তুলে দাও, মনে করো বাম দিক থেকেও তুমি পরম মানটা তুলে দিলা, তুমি ডান দিক থেকেও মনে করো পরম মানটা তুলে দিলা, তুমি উভয় পক্ষ থেকে পরম মান তুলে দিলা, তাহলে কি বলতে পারবা যে পরম মান তুলে দিলে কি হয় নরমালি? ওকে, তাহলে পরম মান যখন তুমি বাম দিক থেকেও তুলে দিলা এবং ডান দিক থেকেও তুমি যখন পরম মানটা তুলে দিলা, তো আমরা একটা নিয়ম শিখিয়েছিলাম। নিয়মটা হচ্ছে যে পরম মানের মধ্যে যদি কোনো অজানা মান থাকে, x একটি অজানা মান, পরম মানের মধ্যে যদি কোনো অজানা মান থাকে, তো
তো সেই অবস্থায় তুমি যদি পরম মানটা উঠায় দাও তাহলে তোমাকে প্লাস মাইনাস দিতে হবে। আমি বলেছিলাম যে যদি পরম মানের মধ্যে কোনো অজানা মান থাকে যার মান তুমি জানো না, তখন তুমি যদি পরম মানটা উঠায় দাও তাহলে তোমাকে প্লাস মাইনাস দিতে হবে। এটা সবাইকে মনে রাখতে বলেছিলাম। এবং এটাও বলেছিলাম যে পরম মানের মধ্যে যদি কোনো জানা মান থাকে, শুধুই জানা মান, তুমি মানটা দেখতেছো যে মানটা -5, তখন পরম মান উঠে গেলে শুধুই +5 হবে, তখন আর প্লাস মাইনাস হবে না। পরম মানের মধ্যে জানা মান থাকলে শুধুই প্লাস হবে, আর পরম মানের মধ্যে যদি অজানা মান থাকে তাহলে পরম মান উঠে গেলে প্লাস মাইনাস হবে। এখন দেখো, তুমি এর মান জানো না, তুমি বি এর মান জানো না, এর মান জানো না, বি এর মান জানো না, তার মানে কি পরম মানের মধ্যে অজানা মান আছে, পরম মানের মধ্যে অজানা মান আছে। সুতরাং তুমি যদি পরম মানটা উঠায় দাও তাহলে প্লাস মাইনাস হবে, তুমি যদি পরম মানটা উঠায় দাও তাহলে প্লাস মাইনাস হবে। তো এই প্লাস মাইনাস দুই পাশেই না দিয়ে তুমি যে কোনো এক পাশে দিয়ে দিলে হবে। দেখো ডান পাশে দিয়ে দিলাম প্লাস মাইনাস। তাহলে নিয়মটা কি, পরম মান যখন উঠায় দিবা তাহলে পরম মানের মধ্যে যদি কোনো অজানা মান থাকে, এই এ আর বি এর মান জানি না, অজানা মান, তখন পরম মান উঠে গেলে অবশ্যই প্লাস মাইনাস হবে। বাম দিকেও প্লাস মাইনাস, ডান দিকেও প্লাস মাইনাস। তো যখন দুই দিকে প্লাস মাইনাস থাকে তখন দুই দিকে দেওয়ার দরকার হয় না, যে কোনো একদিকে দিলেই চলবে। তাহলে হয় তুমি বাম দিকে প্লাস মাইনাস দিয়ে দিবা অথবা তুমি ডান দিকে প্লাস মাইনাস দিয়ে দিবা, দুই দিকে দেওয়ার দরকার নেই, একদিকে দিলেই হবে। ওকে, তাহলে এতটুকু লেখার পর এখন আমাদের কাজ হবে নিশ্চয়ই, একবার তুমি প্লাস চিহ্ন নিয়ে কাজ করবা, প্লাস চিহ্ন নিয়ে, তার মানে এখানে তুমি প্লাস চিহ্ন নিয়ে কাজ করবা, আবার এখানে তুমি মাইনাস চিহ্ন নিয়ে কাজ করবা, প্লাস চিহ্ন নিয়ে এবং মাইনাস চিহ্ন নিয়ে। তার মানে নিশ্চয়ই তুমি এখানে প্লাস চিহ্নটা ব্যবহার করবা একবার, আর একবার এখানে মাইনাস চিহ্নটা ব্যবহার করবা। ওকে, তাহলে আমরা সবাই দেখতে পাচ্ছি আমরা কি করলাম, একবার এখানে প্লাস চিহ্নটা ব্যবহার করলাম, আর একবার এখানে মাইনাস চিহ্নটা ব্যবহার করলাম, ব্যবহার করে যোগ বিয়োগ করে, প্লাস চিহ্ন নিয়ে যোগ বিয়োগ করলাম, মাইনাস চিহ্নটা ব্যবহার করে যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করে এটা পেলাম এবং এটা পেলাম। অতএব আমরা লিখতেই পারি যে অতএব a + 7b = 0 অথবা 7a - b + 2 = 0। এই যে এইটা অথবা এইটা দেখানো হলো, তারা আমাদেরকে বলেছিল যে দেখাও যে, তাহলে আমরা এটা দেখাতে পারলাম যে এটা হবে প্লাস চিহ্ন নিয়ে আর মাইনাস চিহ্ন নিয়ে। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারলাম 11 এর 1 নাম্বারটা। আমরা এই মুহূর্তে শুরু করব 11 এর 3 নাম্বারটা, 11 এর 3 নাম্বার শুরু করব। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 11 3 নাম্বারটাতে প্রথম সমীকরণ দেওয়া আছে, তাকে পক্ষান্তর করে এরকম লিখলাম। দ্বিতীয় সমীকরণ দেওয়া আছে, তাকেও পক্ষান্তর করে এরকম লিখলাম। 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখন প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে আবারও সেই একই কথা বলা আছে। সেই একই কথাটা কি, একই কথাটা হচ্ছে, দেখো সে একই কথা আমি আবারও বলবো, একটা হচ্ছে 1 নং সমীকরণ, আর একটা হচ্ছে মনে করো 2 নং সমীকরণ। প্রশ্নে স্পষ্ট করে বলা আছে যে মূলবিন্দু রেখাদ্বয় মূলবিন্দু হতে সমদূরবর্তী। প্রশ্ন পড়লে তোমরা দেখতে পাবা প্রশ্নে লেখা আছে রেখাদ্বয় মূলবিন্দু হতে সমদূরবর্তী। তার মানে মূলবিন্দু যদি এখানে থাকে, মূলবিন্দু 0 0 যদি এখানে থাকে, প্রশ্নে আবারও সেই সমদূরবর্তী কথাটা ব্যবহার করেছে, প্রশ্নে সমদূরবর্তী কথাটা আবারও ব্যবহার করেছে। তার মানে কি, মূলবিন্দু 0 0 হতে 1 নং এর যে লম্ব দূরত্ব হবে, মূলবিন্দু 0 0 হতে 2 নং এরও লম্ব দূরত্ব একই হবে, এর মানেই সমদূরবর্তী। সমদূরবর্তী কথাটা অর্থই হচ্ছে এটা, যে প্রশ্নে বলা আছে মূলবিন্দুটা 1 আর 2 হতে সমদূরবর্তী, তার মানে মূলবিন্দু হতে 1 নং এর যে লম্ব দূরত্ব হবে আর মূলবিন্দু হতে 2 নং এর যে লম্ব দূরত্ব হবে, এরা পরস্পর সমান হবে। ওকে, তাহলে আমরা কাজ করি, আমরা প্রথমে এই ল্যাঙ্গুয়েজটা সবাই লিখে নিই, মানে প্রশ্নের এই ল্যাঙ্গুয়েজটাই সবাই লিখে নিই। কি লিখবো, লিখবো হচ্ছে প্রশ্ন মতে মূলবিন্দু 0 0 হতে, মূলবিন্দু 0 0 হতে, মূলবিন্দু 0 0 হতে 1 ও 2 নং রেখার
মূলবিন্দু 0 0 হতে 1 ও 2 নং রেখার লম্ব দূরত্ব 1 ও 2 নং রেখার লম্ব দূরত্ব পরস্পর সমান। 1 ও 2 নং রেখার লম্ব দূরত্ব পরস্পর সমান, এই কথাটা প্রশ্নের মধ্যে স্পষ্ট করে বলা আছে। তাহলে আমরা প্রশ্ন থেকে এই কথাটা লিখলাম। প্রশ্ন থেকে এই কথাটা লেখার পর এখন আমি চাচ্ছি সরাসরি লিখে দিব। সরাসরি লিখব, তো সরাসরি কিভাবে লিখবো এবং কি লিখবো সেটা একটু খেয়াল করতে পারো যে আমি কি লিখতে চাচ্ছি। ওকে, তাহলে দেখো যে সরাসরি লিখে দিতে চাচ্ছি। সরাসরি লিখে দিতে চাচ্ছি এই জিনিসটা যে, দেখো প্রশ্নে বলা আছে মূলবিন্দু 0 0 হতে 1 নং এর লম্ব দূরত্ব যা হবে এবং মূলবিন্দু 0 0 হতে 2 নং এর লম্ব দূরত্ব যা হবে তারা পরস্পর সমান হবে। তার মানে আমরা অতএব দিয়ে কি লিখতে পারি? অতএব দিয়ে লিখতে পারি মূলবিন্দু 0 0 হতে প্রথমে 1 নং এর লম্ব দূরত্বটা বের করব। মূলবিন্দু 0 0 হতে প্রথমে 1 নং এর লম্ব দূরত্বটা বের করব। তো লম্ব দূরত্ব তো বের করা সবাই জানো, x এর পরিবর্তে আর y এর পরিবর্তে 0 0 বসিয়ে দিবা। তো 0 0 বসাও, তাহলে x এর পরিবর্তে 0 বসালাম 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে y এর পরিবর্তে 0 বসালাম, মাইনাস c। সবাই জানো নিচে রুটওভার দিয়ে x এর সহগকে হোল স্কয়ার করতে হয় আর y এর সহগকে হোল স্কয়ার করতে হয়। এরপর কি করবা? একটা পরম মান দিবা, একটা পরম মান দিবা। ওকে, নেক্সট আমরা এবার দেখো সমান চিহ্ন আগে দিয়ে রেখেছি। সমান চিহ্ন কেন দিয়েছি? প্রশ্ন তো বলাই ছিল যে লম্ব দূরত্ব পরস্পর সমান হবে। তাহলে লম্ব দূরত্ব পরস্পর সমান হলে অবশ্যই মাঝখানে সমান চিহ্ন বসবে। ওকে, সমান চিহ্নের অপর পাশে কি হবে? অপর পাশে হবে মূলবিন্দু 0 0 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব। তার মানে আমরা এখন মূলবিন্দু 0 0 থেকে এই 2 নং রেখার লম্ব দূরত্বটা বের করব। মূলবিন্দু 0 0 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব বের করব। তাহলে এখন 2 নং রেখার লম্ব দূরত্ব কেমন হবে দেখো, 12 ইন্টু 0 হবে, মাইনাস 5 ইন্টু 0 হবে, মাইনাস 2 ইন্টু সি প্লাস 3 হবে। আমরা কি করতেছি? আমরা 2 নং সমীকরণে x এর পরিবর্তে 0 লিখতেছি, y এর পরিবর্তে লিখতেছি 0, আর লাস্টে যা ছিল তাই। আর নিচে নিশ্চয়ই রুটওভার দিয়ে x এর সহগ 12 হোল স্কয়ার হবে, আবার y এর সহগ মাইনাস 5 হোল স্কয়ার হবে। তো সবাই জানি এটাই ছিল লম্ব দূরত্বের সূত্র, নিশ্চয়ই একটা পরম মান দিতে হবে। তো সবাই বুঝতে পারলাম যে প্রশ্ন অনুসারে মূলবিন্দু 0 0 হতে 1 নং এর লম্ব দূরত্ব যা হবে, আবার মূলবিন্দু 0 0 হতে 2 নং এর লম্ব দূরত্ব যা হবে তারা পরস্পর সমান প্রশ্ন মতে। তাহলে এখন কিন্তু আমাদের কাজ শুধু ক্যালকুলেশন করা। তাহলে আমরা শুধুমাত্র এখন ক্যালকুলেশন কন্টিনিউ করি, দেখো যে ক্যালকুলেশন করলে কেমন হবে। ক্যালকুলেশন যদি করি প্রথমে তো আসে 0 0 মাইনাস সি। হ্যাঁ, প্রথমে আসে 0 মাইনাস সি, মানে শুধু মাইনাস সি থাকে। নিচে থাকে রুট ওভার দিলে যদি একবারে করে ফেলি কত আসবে? 16 আর 9 25, 25কে রুট করলে হবে 5, একবারে করলে 5 হবে। ডান দিকে উপরে থাকে মাইনাস 2 ইন্টু সি প্লাস 3, ডান দিকে উপরে থাকে মাইনাস 2 ইন্টু সি প্লাস 3। নিচেরটা যদি একবারে করি, দেখো নিচেরটা যদি একবারে করি 12কে স্কোয়ার করলে হবে 144, এটাকে স্কোয়ার করলে হবে 25, 144 যোগ 25 হয় 169, 169কে যদি আমি রুট করে দেই তাহলে হবে 13। আমি একবারে করে দিলাম, যোগ করলে হতো 169, ওইটাকে রুট করলে হবে 13। এবার তাহলে আমরা কাজ করি, আমরা পরম মানের মধ্যে যেহেতু মাইনাস থাকে না তাই মাইনাসটাকে বাদ দিয়ে দিই। পরম মান থাকলে মাইনাসটা থাকে না, মাইনাসটা বাদ দিয়ে দিই। আর এখানে আমি 2টা গুণ করতে পারি, 2টা গুণ করতে পারি 2c প্লাস 6, নিচে হচ্ছে আমার 13, মাইনাস থাকলো না, পরম মানের কারণে মাইনাসটা থাকলো না। সবাই বুঝতে পারলাম পরম মানের কারণে এই মাইনাস থাকলো না, আর এই 2টা ভেতরে গুণ করে দিলাম। তাহলে এখন আমরা পরম মানটা উঠিয়ে দিব, পরম মানটা বাম দিক থেকেও উঠিয়ে দিব, পরম মানটা আমরা ডান দিক থেকেও উঠিয়ে দিব। তাহলে আমরা একটা কথা বলেছিলাম সবাইকে, পরম মান উঠিয়ে দিলে কি হবে বলো তো? পরম মান উঠিয়ে দিলে কি হবে? তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যদি পরম মান চিহ্ন উঠিয়ে দেওয়া হয় তাহলে একটা প্লাস মাইনাস হবে, আমরা একটু আগেও বুঝিয়েছিলাম।
তাহলে পরম মান উঠিয়ে দিলে প্লাস মাইনাস হবে, তো এই প্লাস মাইনাসটা যে কোনো এক পাশে দিলেই হবে, হয় বাম পাশে দিবা অথবা ডান পাশে দিবা। পরম মান উঠে গেলে প্লাস মাইনাস দিতে হবে যে কোনো এক পাশে। ঠিক একই রকম ভাবে আবার একই কাজ করতে হবে। প্রথমে লিখবা প্লাস চিহ্ন নিয়ে, ঠিক তার পাশেই লিখো মাইনাস চিহ্ন নিয়ে। তাহলে বরাবরের মতোই তুমি আবারও ক্যালকুলেশন করবা, একবার প্লাস নিয়ে ক্যালকুলেশন করবা আর একবার মাইনাস নিয়ে ক্যালকুলেশন করবা। ওকে সবাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে একবার প্লাস চিহ্ন নিলাম, নিয়ে ক্যালকুলেশন করলাম, আর একবার আমরা এখান থেকে মাইনাস চিহ্ন নিলাম, নিয়ে ক্যালকুলেশন করলাম। সি এর মান পেলাম 10, সি এর মান পেলাম -30/23, সি এর মান পেলাম দুইটা। তো সি এর মান যখনই দুইটা পেলাম, তাহলে খেয়াল করো প্রশ্নে কি চাওয়া হয়েছে। দেখো তো প্রশ্নে কি চাওয়া হয়েছে। সি এর ধনাত্মক মান কোনটা হবে? তাহলে সি এর ধনাত্মক মান 10 হবে। সি এর ধনাত্মক মান সমান সমান 10। অর্থাৎ প্রশ্নের মধ্যে স্পষ্ট করে বলা ছিল যে সি এর ধনাত্মক মানটা নির্ণয় করো। তুমি দেখতে পাচ্ছ সি এর ধনাত্মক মান 10 আসলো, আর এটা হচ্ছে সি এর ঋণাত্মক মান। তো সি এর ঋণাত্মক মান তারা বের করতে বলেনি, তো এটা আমরা আনসারে লিখবো না। তারা বলছে সি এর ধনাত্মক মান বের করো, অতএব আমরা শুধুমাত্র ধনাত্মক মানটা আনসার লিখবো। সি এর ধনাত্মক মান হচ্ছে 10। ওকে, এতটুকু ছিল ব্যাপার। আচ্ছা।